নির্দিষ্ট কার্য হাসিল করার জন্য যেখানে ন্যায় বিচার মানে অনুপস্থিত। এই যে ন্যায় বিচার অনুপস্থিত এবং যে সমস্ত আইনের কাঠামো, যেটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যেটা আইনের যে সমস্ত স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডগুলোকে পুরোটাই বিস্মৃত করে দিচ্ছে এবং বাকিয়ে ভেঙে চুরে অন্যভাবে, যেমন জজ সাহেবরাও কিন্তু ওনাদের একই পক্ষের। তারপরে আইন অঙ্গনে এখনো সেই একই অবস্থা, যেখানে নাকি যারা ভিকটিম তাদের যদি বিশেষ কোনো দলের পক্ষের হয়, ৭১-এর পক্ষের হয়, মুক্তিযোদ্ধা হয়, তাদের কোনো কমপ্লেন নেওয়া হচ্ছে না। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে বিগত এখন তো বর্তমান রাষ্ট্রপতি ফরমার হয়ে গেছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব এবং আরেকজন এর পূর্বের যে রাষ্ট্রপতি হামিদ সাহেব, ওনাদেরকে এখানে নিয়ে আসার কারণটা হচ্ছে যে যেটা বললাম যে ৭১-এর শক্তিকে অভিভাবকহীন করা। আপনি কিছুদিন পরে দেখবেন, এখন তো আওয়ামী লীগের রাস্তায় নেই, রাস্তায় আওয়ামী লীগ তথা 71-এর যারা ফর্মাল লড়াকু তারা এখন মাঠে ঘাটে নেই। যেহেতু নেই, তাদেরকে এখন পিষ্ট করা একটা সহজ ব্যবস্থা, সেটা আইনি হোক বেআইনি হোক সবকিছু দিয়েই করা যাচ্ছে। তো এই কাজটা শেষ করার পরে জামাত আর এনসিপি এবং পাকিস্তানপন্থী যারা 16ই ডিসেম্বরকে বলা হয় যে আমরা পরাধীন হয়ে গেছি, সত্যি তারা যেহেতু বিহারি পুত্ররা ছিল এবং তাদের পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় যারা ছিল, পাকিস্তানকে যারা বিশ্বাস করেছিল, তাদের জন্য বাংলাদেশে তদানীন্তন ইস্ট পাকিস্তানে 16ই ডিসেম্বর ৭১-এর পরে তাদের জন্য সত্যিকার অর্থে তাদের স্বাধীনতা আর নেই। এটা সত্য। এই কথাটা যখন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আমরা 16ই ডিসেম্বরে পরাধীন হয়েছি, এটা তারা কিন্তু মিথ্যে কথা বলছে না। কারণ বাংলাদেশ একটা নতুন সূর্য নিয়ে নতুন দেশ, এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে, বাঙালির বাঙালিত্বকে যারা বিশ্বাস করে, তারা বিজিত এবং তারা স্বাধীন 16ই ডিসেম্বর 19৭১ সনে। এটা সত্য কথা। এবং এও সত্য কথা যে এই ২৪-এর আন্দোলনে যেই মিটিকুলাস প্ল্যানের মাধ্যমে যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনার মাধ্যমে তারা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে তারা বিশ্বাস করছে বা তারা চিন্তা করছে, তারা ভাবনার মধ্যে নিমজ্জিত যে কি বাংলাদেশকে আবার আমরা বাঙালিকে পরাধীন করে পাকিস্তানপন্থীরা স্বাধীন হব বাংলাদেশের বুকে। সেই জন্য তারা এই কাজ করে যাচ্ছে। আজকে ৭১-এর পক্ষের যে শক্তিগুলো যারা আওয়ামী লীগ তথা তাদের সংলগ্ন অবস্থায় রয়েছে, তাদেরকে নিষ্পেষিত করার জন্য এই পাখি বাচ্চারা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেটা আইনি হোক, আইনের গড়দোড়া হোক, আর বেআইনি হোক, মবের মাধ্যমে হোক, তাই করে যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন বিএনপির ভেতরে যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন, তারপরে হবে কিন্তু ওনাদেরকে টার্গেট করবে, কারণ তারা মুক্তিযুদ্ধবিহীন, ৭১-এর মুক্তিযুদ্ধবিহীন বাংলাদেশ করতে চাচ্ছে। এবং সেইখান থেকে, সেই থাবা থেকে আপনার বিএনপিতে যারা মুক্তিযোদ্ধা রয়েছে, বিএনপিতে তাদেরকে কিন্তু টার্গেট করার জন্য তাদের পূর্ব পরিকল্পনা চলছে অলরেডি। এই পরিকল্পনাটা কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে। তো বিএনপি সেখানে কিন্তু সজাগ থাকতে হবে। তাদের পরিকল্পনা অলরেডি মেটিকুলাস প্ল্যানের মধ্যে যে সেটা 3rd ফেজে কাজ হবে, সেই কাজটা অলরেডি তারা শুরু করে দিয়েছে। সেটার ফার্স্ট ফেজ হচ্ছে যে প্রোপাগান্ডার মাধ্যমে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে সরালো। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের উনি একটা ভুল মেসেজ, মানে ওনার নামে একটা ভুল মেসেজ করে ডেইলি স্টার, যেটা রাজাকার প্রসূত ডেইলি স্টার একটা নিউজ করেছে। সেই নিউজের কোনো ভিত্তি নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রী বলার আগেও কিন্তু আমরা এটা পেয়েছি, আমরাও বলেছি, রাইট? বিভিন্ন জায়গায় এটা প্রমাণ। আবার অন্য জায়গায় একজন নিরপেক্ষ আরেকজন জুইশবাদী এক সাংবাদিক, তিনিও কিন্তু ওনার সেটে উনি সেটা বলেছেন। সবাই সব দিক থেকে বলেছে। তাহলে কাকে দিয়ে করেছে? একটা জামাত এবং ওই লাইনের একজনের ফেসবুকের আইডি থেকে সেই জিনিসটা বের হয়েছে। এটা হচ্ছে
মেকি, এটা কনকক্টেড বলা হয় আমাদের ভাষায়। হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচার্ড, ইটস নট অরিজিনেটেড ফ্রম এনি ফ্যাক্টস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গাটায় মামলা কিন্তু চলে না। বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার না। এই মামলাগুলো, এই ধরনের অ্যালিগেশন বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের মধ্যে কোনো রাষ্ট্রপতিকে এইভাবে ডিরেক্ট অ্যালিগেশন দিতে পারবে না, বিকজ দে আর নট ইনভলভ ডিরেক্টলি। সমস্ত ক্ষমতার যে উৎস, ক্ষমতার যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে ক্যাবিনেটে, পার্লামেন্টে, ক্যাবিনেটে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত। সেইখানে আরেকটা ব্যবধান আছে, যেহেতু এটা সিভিল গভর্নমেন্ট, এইখানে যদি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটাকে ইনভাইট করা হয়, যদিও সেটাকে ভিসিয়েট করে ফেলেছে, আপনি কমপ্লিট ফোর কর্নার কি জানি লিগ্যাল এনভায়রনমেন্টটা নেই বাংলাদেশে। এখন কথা হচ্ছে যে এই জায়গাটায় কি হবে, আপনি সিভিলের মধ্যে আপনি মিলিটারির যেই সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সেটা আনতে পারেন না। এগুলো অনেক কিছু ডিটেলে আমি আর যাচ্ছি না। তবে মন্দা কথা হচ্ছে, যেহেতু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এইখানে কোনো রাষ্ট্রপতিকে এইভাবে অ্যালিগেশন দেওয়া যাবে না ডিরেক্টলি, বিকজ তাদের হাতে ওই ধরনের কোনো ক্ষমতা নাই। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে হি ইজ দি কমান্ডার ইন চিফ, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে। বাট পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্ট কমান্ডার ইন চিফ না, এটা হলো প্রাইম মিনিস্টার ইজ দ্য কমান্ডার ইন চিফ। এখানে কতগুলো স্তর রয়েছে। প্রাইম মিনিস্টার পর্যন্ত আসতে তো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে এবং রিলেটেড আপনার মন্ত্রণালয় রয়েছে। তারপরে নিচের দিকে রয়েছে আপনার কার দায়িত্ব ছিল ডিরেক্টলি এটাকে কন্ট্রোল করা অথবা টেক কেয়ার করা, তাদের রেসপন্সিবিলিটি তো পার হয়ে তো উপরে আসবে না, তাই না? তো এখন কথা হচ্ছে বাংলাদেশে 24 আগস্টের পরে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে মবের সরকার এসেছে। আমি বলতে আমার কাছে খুব খারাপ লাগে। আমার খুব ভালো একটা ভিতরে ভিতরে একটা আশা ছিল যে 26 ফেব্রুয়ারির পরে যেমনই হোক একটা ইলেকশন হয়েছে, একটা গণতান্ত্রিক পার্শিয়াল একটা অ্যাডহক সরকার এসেছে। বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের লড়াই করেছে। তো বিএনপি থেকে আমরা কিন্তু অনেক রকমের ভালো কিছু আশা করেছি, কিন্তু এই যে ইউনূসের যে ধারাবাহিকতা, মবের রাজ্য ধারাবাহিকতা, এটা আমরা আশা করি নাই। এখনো কোর্ট কাচারিতে ঠিক সেরকম একটা মনোভাব, কার মামলা নেবে কার মামলা নেবে না, এই ধরনের মনোভাবের জায়গায় আমরা এখনো পরিষ্কার না যে কিভাবে আমরা বিচার পাবো আর কি। একদম সঙ্গে থাকুন, ইসলাম ভাই সঙ্গে থাকুন। ডক্টর রোশন আলম, আপনি কিভাবে দেখছেন দুইজন রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, একজন কলামিস্ট হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? থ্যাংক ইউ বিপুল ভাই আমাকে ইনভাইট করার জন্য এই শোতে। প্রথমে আমি একটু বলতে চাই, তো তৌফিক ভাইয়ের সাথে আমার এটা প্রথম, তবে একেএম ইসলাম ভাইয়ের সাথে আমার আপনার প্রোগ্রামে আচ্ছা আরেকটু বলি। আমি কিন্তু আজকে বিপুল ভাই, আমি কিন্তু আজকে বস্টন থেকে নিউ ইয়র্কে ড্রাইভ করে আসছি, তো লং আইল্যান্ডে একটা পিকনিকে। তো এখানে আমি আপনার প্রোগ্রামে জয়েন করার জন্য লং আইল্যান্ডে একটা বাসায় আসছি ক্ষণিক সময়ের জন্য, এই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য আর কি। আমার কেমিস্ট্রির ছোট ভাই থাকেন লং আইল্যান্ডে, এখানে আর কি। তো এনিওয়ে, যেটা বলতে চাচ্ছি, দেখেন যে দুইজন রাষ্ট্রপতির বিরুদ্ধে এই যে অভিযোগগুলো নিয়ে একটা দেখতে পাচ্ছি যে জিনিসটা, সেটা হলো কি যে আব্দুল হামিদ, যে উনি তো স্পিকার ছিলেন, তারপরে প্রেসিডেন্ট, 2013 সাল থেকে উনি আসছেন। তো ইনি আসলে আওয়ামী লীগের এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে সত্যিকার অর্থে আওয়ামী লীগের অনেক লিডারের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এনার বিরুদ্ধে সত্যিকার অর্থে আমি অন্ততপক্ষে কখনোই কোনো কিছু খারাপ কিছু শুনিনি। কারণ হচ্ছে উনি যখন কথা বলতেন আমাদের সবাইকে কিন্তু ভীষণ ভালো লাগতো, অত্যন্ত হাস্যরস মূলক মানে ভাষণ দিতেন, কথা বলতেন, ভীষণ ভালো লাগতো আর কি। হ্যাঁ, সত্যিকার তো ওনার বিরুদ্ধে যে কি অভিযোগ আমি জানি না। আর আরো একটা হচ্ছে যে দেখেন, ওই যে শাহাবুদ্দিন সাহেবের, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের এগেইনস্টে যে অভিযোগগুলো ওনারা আনছেন, যে এই যে পিলখানা হত্যা, তারপরে ওই সময় কিছু করেনি, তারপরে শাপলা চত্বরের সময় কিছু করেনি, তারপরে 14 সালে যে এতগুলো হত্যা হলো প্রেসিডেন্টের কিছুই করে নেই। কিন্তু আপনি যদি পাল্টা ভাবে দেখেন,
এই অভিযোগগুলোর মধ্যে 2024 সালের যে হত্যাটা হলো না, সত্যিকার অর্থে আওয়ামী লীগের কিন্তু এই অভিযোগটা শাহাবুদ্দিনের বিরুদ্ধে, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের বিরুদ্ধে করার কথা। কারণটা হচ্ছে কি, যে 14 সালে যদি প্রেসিডেন্টের কিছু করার থাকে, একটা সরকার উৎখাত হয়ে যাচ্ছে একটা 24 সালে, সেখানে যে প্রেসিডেন্টের ভূমিকা থাকে উনি কিন্তু কোনো ভূমিকা পালন করেন না। সত্যিকার অর্থেই এটা একটা বিশেষ কাণ্ড, লক্ষণীয় বিষয় আমি মনে করি। এবং সেদিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার জীবন নাশের হুমকি ছিল এবং ওনারাদেরকে 45 মিনিটের সময় দেওয়া হয়েছিল তার সংক্ষিপ্ত অ্যারেঞ্জমেন্টের জন্য, এবং রাষ্ট্র হেলিকপ্টারে করে ওনাকে নিরাপত্তার মাধ্যমে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়। এবং ইন্ডিয়াতে পৌঁছে দেওয়ার পর যেখানে জেট প্লেন দিয়ে তাদেরকে সিকিউরিটি দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তার সেফটির কারণে। তো এইখানে তো আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের প্রেসিডেন্ট চুপ্পির বিরুদ্ধে কিছু করলেও করা লাগতে পারে, সেটা হাসিনুর সাহেবের করা উচিত বলে আমি মনে করি না। কারণ উনি কোনো রাষ্ট্রের নিরাপত্তা সেদিন দিতে পারেন না, আমি যদি মনে করি ওনাকে যদি চার্জ করা হয়। হাসিনুর সাহেব যে কেন যে করলেন, এটা যদি আমি অন্যভাবে দেখি তাহলে সেটা হলো কি, যেটা ইসলাম ভাই বলার চেষ্টা করলেন, আসলে এই দুইজন ব্যক্তি শাহাবুদ্দিন এবং যে প্রেসিডেন্ট হামিদ, তারা তো খুব শ্রদ্ধেয়ভাজন এবং সিনিয়র, যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছেন, দেশটাকে গড়েছেন, বিনির্মাণ করেছেন, তাই নয় কি? এটা আর একটা সাইড আমি বলি, তারা এই বিনির্মাণ যারা দেশটাকে গড়েছে, এই বাংলাদেশটা যাদের জন্য হয়েছে, ঠিক শেষ আঘাতটা এই ব্যক্তিদের উপরে। এখন তো দৃশ্যতে কোনো আওয়ামী লীগের মানুষকে বাংলাদেশে দেখা যায় না যারা আওয়ামী লীগ বলতে পারে যে আমি আওয়ামী লীগ করি। এই দুইজন তো খুব সিগনিফিকেন্ট পার্সন যারা এখনো বাংলাদেশে আছেন। বাংলাদেশে তারা কিছুদিন আগে আব্দুল হামিদ উনি চিকিৎসার জন্য অন্য একটা দেশে গেছিল, আবার আসছেন, তাকে তখন অ্যারেস্ট করার কথা ছিল। তো এই দুজন মানুষের প্রতি যদি একটা আঘাত করা যায়, তাহলে এটা একটা বলতে পারেন যে শেষ আঘাত, একটা শেষ আঘাত যে আমরা করে দেখি। আর এখন তো 2024 সালের পরে কি না হয়েছে বাংলাদেশে, বলেন তো বিপুল ভাই? কোন কাজটা করা বাকি ছিল? একটা মব, একটা মবের দেশ ছিল। এই যে কয়েকদিন আগে একটা আমি টক শোতে দেখছিলাম, আমি নাম বলবো না, কারো নাম বলতে চাই না, সে টক শোতে বলছিল শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে 2024 সালের, যে উনি চলে যাওয়ার আগ পর্যন্ত ওনার শাসন ছিল ফ্যাসিস্ট, তাই না? আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল। তাহলে 2024 সাল থেকে প্রায় 2 বছর হয়ে গেল, এবং ডক্টর ইউনূস সালের মানে ডক্টর ইউনূসের শাসনামল ছিল। ফ্যাসিস্ট শব্দের অর্থ, যারা ফ্যাসিস্ট বলছেন তারা কি ফ্যাসিস্টের ডেফিনেশনটা জানেন? এই যে 1.5 বছরের যে রাষ্ট্র যেভাবে চলেছিল ডক্টর ইউনূসের আন্ডারে, ওইটা কি গণতান্ত্রিক ছিল? আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, তাহলে ওই 1.5 বছর দেশটা এভাবে চললো কেন? ওরা তো চলেই গেছে। এবং আওয়ামী লীগ যে যারা মন্ত্রী ছিল, লিডার ছিল, তাদেরকে তো চলে গেছে, তারা তো আর কোনো রাস্তায় নেই, কোনো মিছিল মিটিং এ নেই। তাহলে ওই সময়ে কেন মানুষের ঘর বাড়ি পড়া গেল? বাংলাদেশে কেন মানে 32 নম্বর ভাঙলো কেন? তাহলে মানে মানে মুক্তিযোদ্ধাদের গলায় জুতা দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরানো হলো। এই জিনিসগুলো কি মনে প্রশ্ন জাগে না? এটা আসলে সত্যিকার শুধুমাত্র আওয়ামী লীগের উপর আঘাত না, এটা একটা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, স্বাধীনতা, এই শব্দগুলো যাদের খুব কষ্ট হয় শুনতে পারে, শুধু তাদের প্রতি আঘাত বলে আমার মনে হয়। তো সেই জন্য আছে মানে যে 2 প্রেসিডেন্টের উপরে যে আজকের যে কেস বা যে জিনিসটা করার কথা বলা হচ্ছে, এটা আলটিমেটলি এটা একটা শেষ পেরেক বলে আমি মনে করি আসলে। এবং বিশেষ করে আব্দুল হামিদ, উনি তো অত্যন্ত মানে দারুণ একজন মানুষ, ওনার সম্পর্কে কোনোদিনই কোনো খারাপ কথা, এবং উনি কথা বললে আমি সত্যি ওনার অনেক ভাষণ আমি ইউটিউবে দেখেছি বারবার, এত ভালো লাগতো ওনার কথা আমার, যে এরকম একটা মানুষের বিরুদ্ধে কেস থাকতে পারে আমি জানি না। এনিওয়ে, আরো 2-1টা কথা বলতে চাই, যে দেখেন বাংলাদেশে 2-1টা কথা আনতে হয় এখানে। যে সরকারটা ফ্যাসিস্ট বলে আজকে ছিল, এই আওয়ামী লীগ সরকার, এবং ফ্যাসিস্ট যাকে বলা হলো, যাকে ইন্ডিয়াতে দেওয়া হলো, আপনি দেখেন এই যে দুর্নীতি, আপনি যদি কথা বলেন আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি ছিল, 2014 সাল, 2018 সাল, 2000 তারপরে হলো 24 সালে যে ইলেকশন গুলো হলো, প্রশ্নবোধক ছিল। আপনি বলতে পারেন অবশ্যই সেখানে প্রশ্নবোধক ছিল, কেউ এটাকে দ্বিমত করবে না যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। 151টা ইলেক্টেড ছিল হচ্ছে আপনার বিনা ভোটে, এটা তো আমরা জানি, তাই নয় কি? এটা তো লুকানোর কিছু নাই। অনেক সময় ভোট অন্য সময় হয়েছে,
হ্যাঁ, এটা প্রশ্ন আছে, কিন্তু সেই জায়গাগুলো তো মেরামতের জায়গা ছিল। আপনি এখন এই ফেসিস্ট সরকারকে তুলে দিয়ে এই যে আবার যে সরকার আসলো, আপনি এটার মধ্যে কি উদ্ধার করলেন? বাংলাদেশে তখন দেখেন ওই যে 16 বছরের ক্ষমতার সময় দেখেন আপনি, জাতীয় পার্টি ছিল হচ্ছে বিরোধী দলীয় পার্টি। এখানে আমরা বুঝতে চাই যে আমরা জানতে চাই এখন যে পার্টিটা আসলো সেটা জামাতে ইসলাম বিরোধী পার্টি, তাই নাকি? তো মূলত তখন আপনি বলছেন যে জাতীয় পার্টি সরকারেরই একটা অংশ, আওয়ামী লীগ সরকারের একটা অংশ। এখন কেন আপনি বলতে চাচ্ছেন না যে জামাতে ইসলাম বিএনপির একটা অংশ? আপনি কি এটা স্বেচ্ছায় বলতে পারেন না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আপনি দেখেন তো 1975 সালে বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর থেকে আপনি যে দলটা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি ছিল, প্রতিষ্ঠা হলো আগে প্রথমে বিএনপি, তারপরে তো জিয়া রহমানের মানে জামাতে ইসলামকে তো আসলে মানে রাজনীতি করার সুযোগ দিল, এবং আজকের রাজনীতিতে জামায়াতে ইসলাম সব সময়ের জন্য যতটুকু সুযোগ সুবিধা পাওয়া দরকার সব সময়ের জন্য পেয়েছে কিন্তু বিএনপির কাছ থেকে, এবং বিএনপির বদান্যতায় আজকে জামাতে ইসলাম এত দূর উত্থান। এবং আজকে জামাতে ইসলাম অনেকেই বলছেন যে সরকার যতটুকু কন্ট্রোল হচ্ছে এটা কিছুটা জামাতে ইসলামের কারণেই কন্ট্রোল, জামাতে ইসলামের ডিরেকশন কোন দিকে যায় ঠিক সেই রকম ভাবেই সরকার চলছে। এটা কিন্তু তারেক জিয়া বুঝতে হবে। উনি কিন্তু লন্ডন থেকে এসেছেন, গত 17 বছর ছিলেন না, ওনার আশেপাশে তো অনেক মানুষ ছিলেন। আমি আর একটা কথা বলি ভাই, শোনেন, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে এত অভিযোগ, তাই না? শেখ হাসিনা তো আসলে 16 বছর ছিলেন। সরি, আমাকে ভুল বুঝবেন না যে আমি শেখ হাসিনার প্রশংসা করছি, তা না। আমি বলতে চাচ্ছি ওই সময় কিন্তু শেখ হাসিনা এই যে খালেদা জিয়ার যে মৃত্যুর আগ পর্যন্ত তাকে তো চিকিৎসা করতে দিচ্ছে না, কত কথা হয়েছে, তাই না? কিন্তু ওই সময় তো শেখ হাসিনার সময় তো খালেদা জিয়া বেঁচে ছিল, তার তো চিকিৎসার জন্য এত কথা বলা হয়। এই ফাতেমাকে, তার কাজের মেয়েকে শেখ হাসিনা ফোন করতেন যে তার জন্য কোনো কষ্ট না হয়। উনি রাজনীতিবিদ হয়ে একজন রাজনীতির খোঁজ নিয়েছেন, কিন্তু শেখ হাসিনা তার আনার পরে খালেদা জিয়া কিন্তু 2 বছর বাঁচে থাকেননি। তাকে একটা ইমিউনো কম্প্রোমাইজ একটা মানুষ, তাকে যেখানে সেখানে চলতে দেওয়া, এই জিনিস তার জন্য কত হার্মফুল ছিল। 1.5 বছরের মধ্যে সে মারা গেছে। একদম, সঙ্গে থাকুন, আবার আসবো। তৌহিদ ফিতরাত হোসেন, আপনার কাছ থেকে একটু শুনি যে আপনি কিভাবে দেখছেন। একটা বিষয় হচ্ছে যে ফৌজদারি মামলা যদি হতো, ধরেন একটা কথা এখন উঠছে যে, আমি যদি একটু বলি, এখন উঠছে যে ইসলামী ব্যাংক রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি হয়েছেন শাহাবুদ্দিন। এটা 2025 সালে তাকে আব্দুস সামাদ, ইসলামী ব্যাংকের পক্ষে সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ 2025 সালে 4 সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। সেটি এখন পুনর্জীবিত করার চেষ্টা হবে। এটা একটা বিষয়, এটা হতেই পারে। রাষ্ট্রপতি যাওয়ার পরে তিনি আগের কুকর্ম বা পরের কুকর্ম কিছু থাকলে সেটা নেওয়া হতে পারে। কিন্তু ট্রাইব্যুনালে সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ করতে হবে না, এটার হেতুটা কি, কেন? ধন্যবাদ বিপুল। রোশন ভাইয়ের সাথে আজকে প্রথম বসেছি, অত্যন্ত সুন্দর প্রাণোজ্জ্বল ভাষায় কথা বলেন। আর ইসলাম ভাই আমার অনেক প্রিয় মানুষ। আইনজ্ঞর সাথে বসে আমরা আইনের কথা বলবো, আচ্ছা তারপরেও সাহস করছি। বলেন। আমি একটু ছোট্ট করে একটু ভূমিকা দিই, আমি একটা ছোট্ট গল্প বলি। 56তে যখন জমি রেজিস্ট্রেশন শুরু হলো, তো আমাদের গ্রামে আপনার সব গোষ্ঠীর মানে সৈয়দ, চৌধুরী, দেওয়ান সব আছেন, খান সবই আছে। তো আমার এক দাদা, আব্বার মামা ব্রিটিশ পুলিশের ইন্সপেক্টর ছিলেন। উনাকে একদিন জিজ্ঞেস করলাম যে একটা গ্রামে একটা বা 2টা পরিবার জমিদার থাকে বা উচ্চবংশ থাকে, আমাদের এখানে দেওয়ান থেকে শুরু করে সবাই আছে এবং সবাই বলে তারা জমিদার ছিল, হোয়াট ইজ দ্য রিজন? তো আমার দাদা আমাকে উত্তর দিয়েছিল যে 56 যে রেকর্ড করতে আসলো তখন গ্রামের মানুষ গেছে, যারা একটু অবস্থা সম্পন্ন গিয়ে বলছে এই উপাধি কি কি বাকি আছে, স্যার দেওয়ান বাকি রয়েছে তো ওইটা আমার সাথে লাগাই দেয়, মজুমদার বাকি আছে ওইটা আমার সাথে লাগাই দেয়। এরা এখন সেই 56তে চলে গেছে, মানে কি আছে ওইটা লাগাই দেয়। কিভাবে সুযোগ পাওয়া যায়? কোনো আইন কানুনের দরকার নেই, কোনো চৌহাদ্দার দরকার নেই। আপনি যে মামলাটা করা হলো 2 প্রেসিডেন্টের নামে, হামিদ সাহেবের সম্বন্ধে রোশন ভাই খুব সুন্দর বলেছেন। হামিদ সাহেব সম্বন্ধে উনার বিরোধীরাও উনার বিরোধিতা করে না, মানে উনার ব্যক্তিগত বিষয়াদি অনেক কিছু আছে, উনি হাস্যরস করেন, উনি গ্রামে
ইয়েতে আপনার একেবারে একেবারে মেঠো মানুষ, উনি গান বাজনা শুনেন। আপনার ওই এলাকায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জে আপনার লোকগতির কিছু প্রভাব আছে। তো আপনার গ্রামের মানুষরা হুকোটুকো নিয়ে বসে গান শুনে, নাচ গান করে, সেইগুলো উনার আছে, কিন্তু উনি হত্যা করেছেন। এখন বিচারপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের উপরে যদি আপনি একটা মামলা হয়, হত্যা মামলা, তাহলে খালেদা জিয়া, হাওয়া ভবনের তারেক, আপনার লুকিং ফর শত্রুস বাবর, ফেন্সুগঞ্জের কমরেড মুফাক্কর হত্যা মামলার আসামি হওয়া উচিত। ইসলাম ভাই, আমি আপনার আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সেই ধারায় যদি আইন চলে, তাহলে আপনারা মুফাক্কর সাহেব সম্বন্ধে নিশ্চয়ই জানেন যে বিএনপির 4 দলীয় সরকারের সময় তাকে এনকাউন্টারে হত্যা করা হয়েছিল, এবং বাড়ি থেকে ধরে নিয়ে, ভদ্রলোক বয়স্ক, তখন অনেক বয়স হয়ে গেছে ওনার, সেই ভদ্রলোককে উঠিয়ে নিয়ে হত্যা করা হলো। তাহলে কি খালেদা জিয়ার আমরা মরণোত্তর বিচার করতে পারি কিনা না, সেইটা আপনারা ভবিষ্যতে যদি সময় এবং সুযোগ হয় সেই দিকে আপনারা একটু দৃষ্টিপাত করবেন। বাংলাদেশের প্রেসিডেন্ট সম্মানিত পোস্ট, কিন্তু এই প্রেসিডেন্টের পোস্টকে এক্সিকিউট করে, কার্যকর করে এমন কোনো কিছু করা যদি যেত, তাহলে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়ে চুপ্পু সাহেব, শেখ হাসিনার পতন, সরে যাওয়া, বাংলাদেশ ত্যাগ করা, এবং এই যে 24-এর যে তথাকথিত আন্দোলন, সংগ্রাম, হোয়াটএভার আপনারা যেভাবেই ডেফিনেশন দেন, সেইটা কি সম্ভব হতো? সেটা সম্ভব হয়নি ভারতে। আমেরিকার ডেপুটি স্টেট সেক্রেটারি আপনার একটা টুইট করেছেন এবং বলেছেন যে আমরা ইয়েতে আজ থেকে 20 বছর আগে চায়নায় যে ভুল করেছি, মানে চায়নার আন্দোলনটাকেও তারা মোটিভেট করেছে, চায়নায় যে ভুল করেছি সেই ভুল আমরা ইন্ডিয়াতে করব না। এবং তারপরে এই আন্দোলনটা ভারতে গড়ে উঠে। একটা প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটা জাতীয় আন্দোলন গড়ে ওঠার পিছনে মূল কারণ ছিল ভারতের এই সরকারকে, আমি মোদী সরকারের সমর্থক না, যদিও আমাদের সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে মোদী সরকার অনেক সদয় আচরণ করছেন, কিন্তু আমি ওই তার ধর্মভিত্তিক রাজনীতির সমর্থক না। আমি জামাতে ইসলামের মতো না, বাংলাদেশে ইসলামিক তন্ত্র কায়েম করব আর ভারতে ধর্মনিরপেক্ষ ভারত হবে, এই বক্তব্য দেব। আমি ওই রকম আপনার ডাবল ফেস পার্সন না। আমি বিশ্বাস করি পৃথিবী চলবে সকল মানুষের সমান অধিকার নিয়ে, সকল ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে। এনিওয়ে, তো ভারতে তারা একটা জিনিস হয়েছিল, তারা ভারতে প্রেসিডেন্টকেও কিনতে পারেনি, আর্মি চিফকেও কিনতে পারেনি, এবং অবশেষে মোদী সাহেব তার সভাসদ, তার বিজ্ঞ সভাসদকে নিয়ে যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার ইয়েতে শেষ রেজাল্ট হলো উনি ছক্কা মেরেছেন। আমরা যদি আমাদের চুপ্পু সাহেব আমাদের জন্য এত সদয় হতেন, বা চুপ্পু সাহেবের এতই ক্ষমতা থাকতো, তাহলে শেখ হাসিনাও 24-এর 5 আগস্ট ছক্কা মারতে পারতেন। হারুনের ভাতের হোটেল থেকে আপনার খেলা ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু সেদিন খেলা শেষ হয়নি। চুপ্পু সাহেবের যদি বিচার করতে হয়, তাহলে চুপ্পু সাহেবকে বিচার করতে হবে এই আদালতের এই এতেই যে বিচারটা শুরু করার একটা নাটক করা হচ্ছে, সেই নাটকটা করতে হবে চুপ্পু সাহেব কেন শেখ হাসিনার সময়ে, জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ে এই আন্দোলনকে তার শক্তি দিয়ে, যে শক্তি দিয়ে উনি মানুষ মেরেছেন, সেই শক্তি দিয়ে সেটাকে কেন প্রতিহত করলেন না। তাহলে এই যে আপনার পরস্পর বিরোধী এটা ফাজলামি তামাশা বাংলাদেশে ইউনূস শুরু করে দিয়ে গিয়েছিলেন, এখন পর্যন্ত তারই ধারাবাহিকায় চলছে। শেখ হাসিনার আগমনের বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পরে এই চুপ্পু সাহেবকে সরানো হয়েছে। চুপ্পু সাহেব গত অনুষ্ঠানে, আপনার অনুষ্ঠানেই আমি চুপ্পু সাহেবকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করেছি। সেই সমালোচনার জায়গা থেকেই আবার বলছি, এখন কেন 5 মাস পরে কেন আপনাদের তড়িঘড়ি শুরু হলো চুপ্পু সাহেবকে নাটক করে কখনো বলছেন কখনো বলছেন না তাকে পদত্যাগ করালেন, এবং চুপ্পু সাহেব কি বললেন, উনার পদত্যাগ করে বললেন দিস ইজ ফুল স্টপ, না ফাইনাল, গেম ওভার।
গেম ওভার। সো এই যে চুপ্পু সাহেব আপনার এখন চলে যাওয়ার পিছনে মূল কারণটা হলো শেখ হাসিনা ঘোষণাটা এখনকার সরকারকে এবং যারা আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আগস্ট 24 করেছিলেন, তারা ভয়ে ভীত আছেন। তারা মনে করছেন শেখ হাসিনা আসার পরে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে সাংবিধানিক সংকট সৃষ্টি করেছেন এবং যে অবৈধভাবে ক্ষমতাটা দখল করে এখন পর্যন্ত অবৈধ একটা নির্বাচনের মাধ্যমে ভাগবাটোয়ারার, জামাত বিএনপির ভাগবাটোয়ারার সংসদ চালাচ্ছেন, সেই সংসদটা শেখ হাসিনা আসার পরে প্রেসিডেন্ট যদি শেখ হাসিনাকে কাছে পেয়ে উনার যার ধুলিকণা নিতে উনি 3 দিন 4 দিন বসে থাকতেন, সেই নেত্রীকে যদি পাশে পাওয়ার পরে যদি আবার চুপ্পু সাহেব চুপ্পু হয়ে উঠেন, 71-এর বীর মুক্তিযোদ্ধা হয়ে উঠেন, তাহলে তো সমস্যা। তাহলে এই সমস্যা হয়ে যাবে, তারেক রহমানকে আবার লন্ডন নেবে কিনা না সেটাও সন্দেহ আছে। আমরা ধরে নিলাম আমরা ভারতে চলে গেছি সবাই, আমাদের তো ভারতে যাওয়ার জায়গা ছিল, আমরা তো মুসলেখা দিয়ে যাই নাই। শেখ হাসিনা ভারতে তার যাদেরকে নিয়ে গেছেন কোনো মুসলেখা দিয়ে যান নাই। শেখ হাসিনাকে সরকারি তত্ত্বাবধানে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে রেখে আসা হয়েছে। যারা শেখ হাসিনাকে পালিয়ে যাওয়া বলেন, তারা পালিয়ে যাওয়ার ডেফিনেশন শেখার জন্য আবার একটা প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া উচিত। যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, তাদেরকে বলতে চাই 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, জুলাই চলছে, 2 বছর হয়ে গেছে। আগস্ট আসলে 5 তারিখ, আর মাত্র কয়েক সপ্তাহ পরে আপনাদের 2 বছর পূর্তি হবে। এই 2 বছরে আপনারা বাংলাদেশকে কি দিয়েছেন? একটা মেট্রো রেলের টেন্ডার করেছেন, সেইটার গত মেট্রো রেলের হিসাব থেকে দেখা যায় দ্বিগুণ বেশি। সো আমি ওই ফ্যাসিস্টের পক্ষে আছি। আপনার এই অনুষ্ঠানেও বলেছি অনেকবার, আমি সেই ফ্যাসিস্টকে পছন্দ করি যে ফ্যাসিস্ট আমাকে পদ্মা সেতু দিতে পারে। আমি সেই ফ্যাসিস্টকে পছন্দ করি যে ফ্যাসিস্টের কারণে বিশ্ব দরবারে তারা আমাদেরকে আইকনিক উন্নয়নের আইকন বলতে পারে। এখন আপনি আসেন না, ক্ষমতা নিয়েছেন, যেভাবে হোক নিয়েছেন, দেশটাকে গড়ুন, দেশটাকে আইনের পথে নিয়ে আসুন, আইনের শাসন কায়েম করুন। আমরা খুব খুশি হয়েছিলাম ওই সজারু বাবরকে বাদ দিয়ে আপনি সরকার করেছেন। আমরা খুব খুশি হয়েছিলাম আপনি মেজর হাফিজকে, মুক্তিযোদ্ধা মেজর হাফিজকে স্পিকার করেছিলেন। কিন্তু এই মেজর হাফিজের সভাপতিত্বে এই সংসদে নিজামীর জন্য শোক প্রস্তাব পাঠ করা হয়। এই সংসদে আপনার কাদের মোল্লাকে শহীদ বলা হয়। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বিন যালিক। আমরা এই দেশটা চাই না। আমরা চাই মুক্তিযুদ্ধের যে সরকার, যে দেশ অর্জিত হয়েছে, সেই দেশটাকে মুক্তিযুদ্ধের আদর্শের দেশ হিসেবে দেখতে, 52-এর ভাষা আন্দোলনের বাংলা ভাষার দেশ হিসেবে দেখতে। আপনারা আবার এই দেশটাকে নিয়ে যাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে গিয়ে বলবেন আবার উর্দুতে, বাংলা শব্দকে উর্দুতে লিখতে হবে। একেবারেই। ধন্যবাদ। সঙ্গে থাকুন তৌহিদ ফিতরাত হোসেন, সঙ্গে থাকুন ফিতরাত ভাই। ইসলাম ভাই, তাহলে এই যে আমরা টাইটেল করলাম বা আজকে বিষয় নির্ধারণ করলাম, সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ কেন, এটা আসলে কোনো বিশেষ ইঙ্গিত বহন করছে কিনা? আমি তো আপনাকে বলেছি যে ইঙ্গিত হচ্ছে এটা যে 71-এর পক্ষের যে অভিভাবক তাদেরকে নিঃশেষ করা এবং বাংলাদেশে 71-এর পক্ষের শক্তিকে নিঃশেষ করা, এবং তারা যে এখনো বলে যে 16 ডিসেম্বরে তারা পরাধীন হয়েছে এবং 24 অগাস্টে তারা স্বাধীন হওয়ার দিকে রয়েছে। তার মানে হচ্ছে যদি বাংলাদেশে ইস্ট পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গোলাম আজম যেটা করেছিল সেইটার যে ধারাবাহিকতা 24 জুলাইতে তারা মোটামুটি ভাবে একটা জায়গায় এসেছে এবং সেটাকে সাকসেস করার জন্য তাদের এই গোলাম আজমের পার্টি, আপনি জামাতে ইসলাম, যারা 71-এ যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে এবং সাজাপ্রাপ্ত আসামিগুলোকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিগুলোকে এখন এই যে পার্লামেন্টে তারা বাংলাদেশ পবিত্র পার্লামেন্টটাকে অপবিত্র করেছে, এই তাদের সেইখানে তারা বলতে পারে যে আমরা আবারও পাকিস্তান হওয়াটাই হচ্ছে তাদের, পাকিস্তান পন্থীর দিকে যাওয়াটাই হচ্ছে তাদের স্বাধীনতা। আর বাঙালির
পরাধীনতা। তো এখন 24-এ বাঙালি স্বাধীন বাংলাদেশ 24 অগাস্টে পরাধীন হয়েছে এবং তারা এখন এই উদ্দেশ্য যেটা এটা খুব ক্লিয়ার। উদ্দেশ্য হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি রয়েছে, শুধু আওয়ামী লীগ না, বিভিন্ন জায়গায় চুনে চুনে ধরে ধরে তারা এটাকে নিঃশেষ করার চেষ্টা করবে। কারণ 71-এ তারা লজ্জিত ছিল, 71-এ তারা পরাজয়ের গ্লানি তারা 54 বছর ধরে তারা এবং তাদের অভিভাবক সহ তারা এটা বহন করে নিয়েছে। এবং সেই 71-এর কারণে তাদের তারা যে বাঙালি জাতিকে যেভাবে নিষ্পেষিত করেছে 71-এ, সেটার ধারাবাহিকতা তারা 16 ডিসেম্বরে বন্ধ করতে হয়েছে। এবং সেইখান থেকে তাদের এই 54 বছর যে পরাজয়ের গ্লানি দেশে বিদেশে নিয়ে তারা এখন দেখেন এই পার্লামেন্টে অনেক সময় বলেছে যে তাদেরকে যুদ্ধাপরাধ বলা যাবে না, তাদেরকে আমরা তাদেরকে যুদ্ধাপরাধ বললাম না, তারা 71-এ যুদ্ধাপরাধ করেছে সেটা বললাম না, তারা বাঙালি মা বোনদেরকে শ্লীলতাহানি করেছে, রেপ করেছে, ধর্ষণ করেছে সেটা বললাম না। তারপরে কিন্তু এটা তো তাদের কর্মকাণ্ড থেকে তো মুছে যাবে না, সেটা করুক না, যে আমরা যে কাজগুলো করেছি এইগুলো কি মুছে যায় কিনা। আমরা বললাম না যে ওই ভানুর মতো আর কি, আমরা বললাম না যে মিষ্টির হাড়িতে কি জানি ইঁদুর পড়েছে, আমি কাস্টমারকে বললাম না, খদ্দেরকে বললাম না। হ্যাঁ, তো খদ্দেরকে মিষ্টি দিতে দিতে সার্ভ করতে করতে বলছে যে মিষ্টির হাড়িতে ইঁদুর পড়েছে, সেটা কিন্তু আমি আপনাকে বলছি না, হ্যাঁ আমাকে বলতে মানা করা হয়েছে। আচ্ছা, ঠিক এইভাবে তারা এখন নিজেদের গ্লানিটাকে, পরাজয়ের গ্লানিটাকে, এই যে যারা তাদের পূর্বসূরীরা যে সমস্ত কাজ করেছে, অপরাধ করেছে, গরিত অপরাধ করেছে, এইগুলো থেকে তাদের ঘুম আসে না। আসলে তারা যতই নামাজের বিছনায় কি জানে গিয়ে কপাল একেবারে পুরো কালো করে ফেলুক, হ্যাঁ, তার যাচ্ছে যে তাদের ব্যাপারে যে সমস্ত জিনিস বের হচ্ছে, যেই নারীদের প্রতি যে অশ্রদ্ধা এবং নারীদেরকে ব্যবহার করে যে শ্লীলতাহানি এবং অসামাজিক কর্মকাণ্ডে তারা যেভাবে লিপ্ত, আজকে এখনো লিপ্ত। বাংলাদেশে 24 অগাস্টের পরে কিন্তু এরাই কিন্তু একটা আওয়াজ উঠিয়েছে মুতা ম্যারেজ। এই মুতা বিবাহটা ক্ষণিকের বিবাহ, এবং আপনি জানেন এটা এক ধরনের ইসলাম প্রবর্তনের আগে এটা আরব সভ্যতাতে ছিল। এটা এক ধরনের মানে দায়িত্ববিহীন একজন নারীর সাথে সম্পর্ক স্থাপন করা, এবং একটা সময়ের উপরে বিশেষ করে একটা বাধ্যবাধকতা। এই 24 অগাস্টের পরে এবং সেই সময়ে কিন্তু এই জামাতের লোকগুলোই কিন্তু এরাই কিন্তু এই কথাগুলো উঠিয়েছে এবং এইটার সুবিধাও নিয়েছে, যেটা ওরা ইসলাম বলে, ওরা আসলে নিজেরা যে কি সেটা নিজেরাই জানে না। তারা একটা ধর্মকে এইভাবে নাজেহাল করার জন্য যে প্রথম সারিতে যদি কাউকে দায় দিতে হয় সেটা হলো জামাত ইসলাম। স্ট্রেট কাট, এখানে আর ইফস এন্ড বাট নেই। তাদের কর্মকাণ্ডগুলো দেখলে, যেটা ওরা তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দূর দিয়ে চালায়, তারা ওই যেগুলো সহিহ হাদিস আছে সেগুলোকে টেনে নিয়ে চলে আসে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যেটা নাকি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু এই মুতা ম্যারেজটাকে উনি ইসলাম এবং ইসলাম পরবর্তী ইসলামিকদের জন্য, যারা ইসলাম বিশ্বাস করেন তাদের জন্য এটাকে ফাসিদ করা হয়েছে, তার মানে অবৈধ করা হয়েছে। যে এই প্রথার বিবাহ হলে সমাজে অনেক রকমের দুঃশাসন এবং মানে সমাজের যে বিকৃতি, মানে অন্যরকম বিকৃতি যে সমাজ তৈরি হয়, সেটার জন্য বলছি। কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে এসে তারা সেই জিনিসগুলোকে আপনার কি জানি আদলে নিয়ে এসে আপনার কি জানি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে ছেলে মেয়েরা একসাথে থাকা যে জায়েজ করার চেষ্টা করেছে, এখনো তাদের সেই জিনিসটা লাগু রয়েছে। কি সমাজ তারা দিচ্ছে দেখেন আপনি। ওরা বাংলাদেশের সমাজটাকে শুধু পলিটিক্যালি ডিসমেন্টেল করে নাই, তারা ইসলামকে সামনে দেখিয়ে বাংলাদেশের যে সভ্য সমাজ
যে কৃষ্টি কালচার সমস্ত ভঙ্গুর করে দিয়েছে। এখন আপনি একটা কিছুদিন পর এখনই আপনি একটা মেয়ের অথবা ছেলের বিবাহর জন্য যদি দেখেন, আপনি বুঝতে পারবেন না তার পিছনে কি হিস্ট্রি। তারা কালকে রাত্রে সে কি করে এসছে আপনি জানেন না। তারা সমাজকে ভঙ্গুর করেছে, তারা রাজনীতিকে ভঙ্গুর করেছে, তারা সবকিছু। ওই যে আমি কালকে আপনার এখানে বলেছি যে দাবা খেলতে বসলাম, হেরে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, আমি একেবারে লন্ডভন্ড করে দিয়ে ইয়ে করলাম। এখন বাংলাদেশটাকে ঠিক সেই জায়গায় নিয়ে গেছে। আমি আরেকটা কথা বলি, এই যে রাষ্ট্রপতি দুইজনকে যেভাবে ওনারা প্রশ্নবিদ্ধ করছেন, এটা জামাতের উদ্ভূত, ঠিক আছে? কারণ যে কারণটা বলা হয়েছে, এটাই যদি ফর্মুলা হয় তাহলে স্বয়ং জিয়াউর রহমান যতগুলো মার্ডার করেছে তার বিচার হবে না? আপনি যদি বঙ্গবন্ধুকে প্রশ্ন করা হয়, ওনাকে যদি জলিল ইয়ের জন্য প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে এরশাদকে প্রশ্ন করা যাবে না? কি জানি এরশাদের কারণে, এরশাদ যে পেছনে ছিল জিয়াউর রহমানকে কিলিং করার, কেন ওনারা সেই কথাটা বলেন না? কেন খালেদা জিয়ার সময় কি জানি আপনার জিয়া কিলিং এর কোনো কথা উঠে নাই? কারণ ওটা ওনাদের কিচেনের ম্যাটার, ওনাদের ভাই এবং বোন জামাদের ম্যাটার। এখন এসে 54 বছর পরে কি করছেন? 54 বছর পরে আবারও আরেকটা ফাইনাল ফেক একটা ভঙ্গুর পেরেক দিয়ে আওয়ামী লীগের গাত্রদাহ করে শেষ পেরেকটা মারার চেষ্টা করছে, যে আওয়ামী লীগ তথা ভারত জিয়া হত্যার জন্য দায়ী। একদম। উনি তো একজন রাষ্ট্রপতি, সমান্তরালে উনি একটা দলের প্রধান ছিলেন, এবং বিএনপির দলের কোন্দল মেটাবার জন্য উনি গিয়েছেন চিটাগংয়ে। তাহলে এখন 54 বছর পরে আপনি ওনার নাম কি কাকে ধরেছে? মুজাফফর থেকে ধরেছে কি সে ভারতে ছিল, এই কথা বলে আপনি ভারতের বিশিষ্ট ব্যক্তিদের এন্ট্যাঙ্গেল সহযোগিতা এই সমস্ত প্ল্যানের মধ্যে ছিল বলে আপনি একটা মেকি স্টোরি বানাচ্ছেন। আমি বলি সেইটা যদি হয়ে থাকে তাহলে সালাউদ্দিন সাহেব এই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কয় বছর ছিলেন ভারতের শিলিগুড়িতে? ছিলেন 7-8 বছর। 7-8 বছর। তাহলে তিনিও তো এই বাংলাদেশে যতগুলো অকারণে ঘটনা ঘটছে, যদি ভারত সেগুলো ঘটিয়ে থাকে বাংলাদেশে, তাহলে উনি কি সহযোগিতায় নাই? ইসলাম ভাই, শেষ করতে হবে, আর সময় নেই আমার হাতে একদম। ডক্টর বিচার হলে সবার বিচার হবে। জি, বিচার হলে সবার বিচার হবে। লেট আস সি দ্যাট বঙ্গবন্ধু 3.5 বছরে একটা ভঙ্গুর দেশকে উনি বাঙালিকে একটা মাথায় ছাতা ধরার চেষ্টা করেছিলেন। পরিষ্কার। ওকে, ডক্টর রোশন আলম, আপনাকে একটু শুনি। জিয়াউর রহমান যে 5,000 বুদ্ধিস্টকে কিলিং করে বাঙালি সেটেলমেন্ট করেছে, কি জানি আপনার ইয়েতে চিটাগং হিল ট্র্যাক্সে, তার দায়বদ্ধ কে দেবে? জি, ওকে ডান। আমরা একটু ডক্টর রোশন আলম আপনার কাছে একটু শুনি, শেষের দিকে আসছি, একদম ছোট করে যদি বলেন, একদম সুনির্দিষ্ট জায়গায় বলি আমরা, তাইলে আপনি কোন ইঙ্গিত পান কিনা? ইসলাম ভাই তো বলছেন যে মুক্তিযুদ্ধকে অবলিশ করে দেওয়া, মুক্তিযুদ্ধের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া, এই একটা ষড়যন্ত্র। আপনার কাছে কি মনে হয় ট্রাইব্যুনালে কেন যেতে হবে? এটা শোনেন, ট্রাইব্যুনালটা তো আসলে ছোট করে একদম খুব হাস্যকর লাগে আমার, এই জন্য যখন আমি দেখছি ট্রাইব্যুনালটা তো আসলে কেন গঠিত, ট্রাইব্যুনাল কেন গঠিত হয়েছিল 1971 সালে না, এটা 73 সালে যে ট্রাইব্যুনালটা ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে স্পেসিফিক একটা রিজনের। এটা আমাদের ভাই আছেন এখানে, উনি সবই এগুলা হয়তো বললেন একটু, কিন্তু দেখেন ওই সময় যে ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে একটা সুনির্দিষ্ট কিছু অপরাধের বিচার করার জন্য, যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রাইমস, মানবতা বিরোধী অপরাধ, যারা একদম আগুন দিয়ে মানুষের ঘর বাড়ি পোড়ায় দিচ্ছেন, এই অপরাধগুলোর জন্য। এবং এটা কিন্তু আমরা পরিষ্কার ভাবে জানি যে 2013 সালের পরে 10 জন মানুষের এই আইনের বিচার হয়েছে, এই আইসিটি 11 জন। তারা কারা, উই নো দ্যাট, কারেক্ট?
আবুল কালাম আজাদ, আব্দুল কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামরুজ্জামান, আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম গোলাম আজম, এই লোকগুলা কারা ছিল? কোন এরা কারা ছিল? We know that, correct? So we believe that they are the war criminals. তো এখন প্রশ্নটা হয়ে গেছে কি, এখন এই আইনে যদি আবার প্রেসিডেন্টের বিচার করেন, এটা সম্পূর্ণভাবে হাস্যকর ছাড়া আর কিছু না। ইভেন শুধু তাই না, 2024 সালে যে হত্যা যেটা হলো, এই হত্যাটাকে আপনি এটাকে ওয়ার ছিল? আপনি শেখ হাসিনাকে উৎখাতের যদি আন্দোলন হয়ে থাকে, সেটা তো একটা সরকারকে উৎখাতের আইন হয়েছে, সরকারকে উৎখাত করা হয়েছে। এটাকে আপনার আইসিটি দিয়ে যে আপনি শেখ হাসিনার বিচার করলেন, এটা একটা নিরপেক্ষ ট্রায়ালে যদি বিচার হয় তাহলে কি এটা টিকবে? এটা কি কোনো আইনজ্ঞকে যারা আইন নিয়ে যারা যুক্তিতর্ক নিয়ে কথা বলেন তারা কি জানেন না এটা টেকার মতো কিছু না? কারণ বিচারটা তো আপনার আইসিটি দিয়ে করতেছেন। একটা সরকার উৎখাত এবং শেখ হাসিনার যদি অপরাধ থাকে, আপনি তো নর্মাল আইনে তার বিচার করতে পারেন, আইন তো এক্সিস্টেড অলরেডি। তাহলে আপনি আইসিটি দিয়ে করছেন, মানে আপনাকে 71-এ আঘাত করতেই হবে, যেহেতু আপনি ওই সময়ের জন্য আমাকে মারছেন, ওইটা দিয়ে আমি আপনাকে মারবো। ব্যাপারটা হচ্ছে কি ঝগড়াঝাটির এরকম অবস্থা। আচ্ছা, আর একটা কথায় আসি, সেটা হলো কি, যেটা আমাদের তৌহিদ ভাই একটু টাচ করছিলেন, যে দেখেন শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পরে উনি কিন্তু ওনার কোনো একটা আমি লেকচার দেখেছি, মানে শুনেছি আর কি, সেখানে উনি বলছেন অনেকবার, ওনার কথা থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যায়, উনি বাংলাদেশের প্রান্তিক লেভেলের যে আওয়ামী লীগের যে ভক্তরা আছেন, ওনার সঙ্গে ওনার একটা ডিপ কানেকশন রয়ে গেছে, এবং তাদের সঙ্গে উনি সাধারণ মানুষের যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের দলটাকে ভালোবাসে, যাদের সঙ্গে ক্ষমতার কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে যে একটা সরকারি কোনো অফিস আদালতের সম্পর্ক নাই, যাদের রাজনীতির সম্পর্ক নাই, এরকম মানুষের সঙ্গে কিন্তু উনি অনবরত কথা বলে গেছেন, আজও পর্যন্ত কথা বলে যাচ্ছেন। এই কথা বলার মাঝখানে রিসেন্টলি যে কথাটা উনি বলেছিলেন, সেটা হলো কি, যে উনি ডিসেম্বর মাসে ফিরবেন। এই ডিসেম্বর মাসে, জি ভাইয়া, ডিসেম্বরের মধ্যে ফিরবেন? হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে ফিরবে। এই কথা, ডিসেম্বরটাও যদি একটা ডেডলাইন হয়ে থাকে, তাহলে এখন থেকে 5 মাস। আচ্ছা, আমি যদি এটাকে ঠিক ধরে নেই যে হ্যাঁ উনি ডিসেম্বরে ফিরবেন, তাহলে তার সঙ্গে প্রেসিডেন্ট চুপ্পুর মানে বিতাড়িত হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? সরকার এটা কোনো একটা পাগলও বিশ্বাস করবে না যে চুপ্পু সরকারকে বিএনপি সরকার 5 বছর রাখবে, কোনো পাগল এটা বিশ্বাস করবে না। কারণটা হচ্ছে কি, যেহেতু উনি আগের সরকারের আমলে নির্বাচিত, প্রেসিডেন্ট একটা নিরপেক্ষ পদ, কিন্তু যেহেতু এটা তখন আওয়ামী লীগ সরকার 2023 সালে ওনাকে করেছেন, বিএনপি একটা সময় পর্যন্ত ইমিডিয়েটলি তাকে স্যাক করেনি, এখন করেছে একটু ক্ষমতায় এসে বুঝে শুনে একটু ভাবটাপ দেখে এখন তারা ওনাকে স্যাক করলো আর কি। বিএনপির মধ্যে হয়তো একটা ভয় আছে, যেটা তৌহিদ ভাই একটু বলারও হয়তো বা চেষ্টা করছিলেন, সেটা আমি যেটা দেখি সেটা হলো কি, বিএনপি চুপ্পু প্রেসিডেন্টকে ট্রাস্ট করতে পারছেন না। এই জন্য এরা কয়েকদিন আগে একটা কথা বলছে না, কে যেন বললো যে লন্ডন থেকে সে ফোন করে একটা ফোনে যোগাযোগ হয়েছে শেখ হাসিনার সাথে, সেটা একটা তারা অপরাধের দৃষ্টিকোণ থেকে দেখছে আর কি। আচ্ছা, লন্ডনে যে যদি প্রেসিডেন্ট যদি আগের প্রাইম মিনিস্টারের কথাও বলে থাকে, তো সেটা আজকালকের দিনে ভাই, আপনি বিপুল ভাই, আপনি তো আপনার সঙ্গে আমি কথা বলছি, আমি কি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বসে, এটা কি কোনো একটা এই এখনকার যুগে লন্ডন থেকে যে কথা বলতে হবে, কোন জায়গা থেকে ধরলে পারে কথা বলে আপনাকে ট্রাই করা যাবে না? একদম কই পরিষ্কার, কই পরিষ্কার একটা কানেকশন আছে। সেই কানেকশনটা কি, আসলে যদি চুপ্পু সাহেব প্রেসিডেন্ট থাকে, শেখ হাসিনা যদি সত্যি সত্যি চলে আসে ডিসেম্বর মাসে, ইট উইল বি শেক আপ ইন দ্য কান্ট্রি, এবং চুপ্পু সাহেবকে তো বিএনপি কখনো ট্রাস্ট নিতে পারে না সত্যিকার অর্থে, তাই না? তিনি তো আসলে একেবারেই। শেষ দিকে চলে আসছি, তৌহিদ ফিতরাত ভাই একটু শুনি আপনার কাছ থেকে। তাইলে মোটামুটি এইটা পরিষ্কার যে মুক্তিযুদ্ধের নেতৃত্বকে ধ্বংস করাই মূল উদ্দেশ্য, কোন না কোনো ভাবে নেতৃত্বকে হ্যারাসমেন্ট করা, মামলা মোকদ্দমা দিয়ে ফাঁসিয়ে দেওয়া, এটাই ট্রাইব্যুনাল। এতে করে ট্রাইব্যুনাল আরো বিতর্কিত হবে না? আপনার
রোশন ভাই একটা কথা বলেছেন যে বিএনপিকে উদ্দেশ্য করে যে জামাতের কথা শুনবেন না, শুনলে বিপদে পড়বেন। মানে আমি শব্দটা এক্স্যাক্টলি ইয়ে করি না, যেটা আমি অনুধাবন করেছি সেটা বলেছেন। খেলছে জামাত বাংলাদেশকে নিয়ে, এই বাংলাদেশই তারা চায় না ভাই। তারা চায় পাকিস্তানের মতো স্বপ্ন দেখে, তারা পাকিস্তান যে স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হবে, সেই জন্যই আপনার এনজিওগ্রাম সরকার করা হয়েছিল আমাদেরকে ভিক্ষুক বানানোর জন্য। আমাদের প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে, এই সরকারকে তারা কলের পুতুলের মতো নাচাচ্ছে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রেসিডেন্ট একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা, সেই পথে তারা অগ্রসরমান। বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করে দিয়ে তারা ওই আবার একই গান গাইবে, 71-এর মুক্তিযুদ্ধটা দরকার ছিল না, অপ্রয়োজনীয় ছিল, আমরা এই বাংলাদেশ চাইনি, সেই জন্য 71-এ আমরা বাংলাদেশের বিরোধিতা করেছি। আইয়ুবের মতো এইয়ার মতো বলবে উই ডোন্ট ওয়ান্ট এনি পিপুল, উই ওয়ান্ট দ্য ল্যান্ড। শেষ কথাটা এটা হবে। এইভাবেই চলছে বাংলাদেশ। যে জন্য শেখ হাসিনা আপনার ঘোষণা দিয়েছেন উনি আসবেন এই বাঙালির জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য, এই 55,000 বর্গ মাইল 56,000 বর্গ মাইলের জন্য। প্রেসিডেন্ট চুপ্পু ফোনে কথা বলতে হইলে কি লন্ডন আসা লাগে, তাই না? প্রেসিডেন্ট চুপ্পু যদি শেখ হাসিনার সাথে কথা বলার জন্য অপরাধী হয়ে থাকেন, বাংলাদেশ থেকে প্রত্যেক দিন কতজন লোক ভারতের সাথে কথা বলছে। আপনারা সকাল হইলেই বলেন 7 সিস্টার ভেঙে দিবেন, 7 সিস্টার খেয়ে ফেলবেন, অথচ ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের প্রথম দিনই বলেছেন জামাতে ইসলামের আমির যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। এটা মুনাফিকি, এইটা দস্তুর মতো মুনাফিকি। এইসব মুনাফিকরা এখন আমাদের প্রতিষ্ঠানের উপরে আঘাত করে।